যোগীরা, সাধকরা নিজেদের অস্তিত্বকেই যাতনা মনে করেন, বেদনা মনে করেন, দুঃখ কষ্ট মনে করেন। জীবন এক সতত প্রবাহ। মৃত্যু আমাদের সামনে এক নতুন দিগন্তের দ্বার খুলে দেয়। অবশ্য তখনই এটা সম্ভব যখন আমরা সচেতন অবস্থায় মরব, জ্ঞাতসারে মরব, অন্যথায় এটা সম্ভব নয়। শরীরকে আমি ছেড়ে যাচ্ছি, সংসার আমার থেকে আলাদা হয়ে যাচ্ছে, অচেতনতা বা মূর্ছার ফলে এটা আমরা বুঝতে পারি না। তখনই একমাত্র আমরা এগুলো বুঝতে পারবো যখন আমরা মৃত্যুর সময় চেতনার মধ্যেই থাকতে পারবো। যে যোগী পুরুষরা এই বিদ্যা আয়ত্ত করতে পেরেছেন, জীবন মৃত্যু তাদের কাছে শুধুমাত্র একটা প্রকৃতির খেলা। বাস্তবে জন্ম আর মৃত্যু একই দরজার দুটো ভাগ। প্রথম ভাগ দিয়ে প্রবেশ করার অর্থ হলো মৃত্যু, দ্বিতীয় ভাগ দিয়ে বেরিয়ে আসাটাই জন্ম। যখন আমরা কোনো শরীর থেকে বেরিয়ে যাই তখনই মৃত্যু ঘটে, আর যখন কোনো শরীরে প্রবেশ করি তখন সেটা জন্ম। মৃত্যু হলো নিগম, জন্ম হলো আগম। আধ্যাত্মিক দৃষ্টি থেকে নিগমের অর্থ হলো যোগ, আর আগমের অর্থ হলো তন্ত্র। সচেতন অবস্থায় মৃত্যু হবে, এই কলাবিদ্যার শিক্ষা দেয় যোগ। আর সচেতন অবস্থায় জন্ম হবে, এই কলাবিদ্যা শেখায় তন্ত্র। যেমন যোগ আর তন্ত্রে কোনো ভেদ নেই, তেমনি জন্ম আর মৃত্যুতেও কোনো ভেদ নেই। দুটোর প্রক্রিয়া একই। যদি আমি সচেতনভাবে মারা যাই তবে নিঃসন্দেহে আমার জন্মও সচেতনভাবেই হবে। তখন আগের জন্মের সব কথাই আমার মনে থাকবে। পূর্বজন্মের স্মৃতি অত্যন্ত মূল্যবান। আগের জন্মে আমি কি করেছি, কি ভালো করেছি, কি মন্দ করেছি, এগুলো যদি আমার মনে থাকে তাহলে একই ভুলের পুনরাবৃত্তি আর হবে না। কারণ তার মধ্যে নতুন রস, নতুন আকর্ষণ কিছুই অবশিষ্ট থাকবে না। যে কথা বা জিনিস বারবার আবর্তিত হতে থাকে তার প্রতি আকর্ষণও ধীরে ধীরে কমে যায়। সেটাকে আবার পাওয়ার জন্য উৎসাহেরও পরিসমাপ্তি ঘটে। হুঁশ, জ্ঞান ও চেতনার মধ্যে থাকার জন্য অভ্যাসের আবশ্যকতা রয়েছে, আর এই অভ্যাস ধ্যানের মাধ্যমেই সম্ভব। ধ্যানমগ্ন অবস্থায় আমরা মৃত্যুর স্থিতিকে অনুভব করতে পারি। ধ্যানের অর্থ হল চেতনার অবস্থায় থেকেই অচেতনের মধ্যে প্রবেশ করা। যোগশাস্ত্রে দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হলো বৈরাগ্য আর দ্বিতীয় হলো অভ্যাস। প্রতি পদে, প্রতি ক্ষণে মৃত্যুর চিন্তা করাটাই বৈরাগ্য। আর ধ্যানমগ্ন অবস্থায় চেতনাযুক্ত থেকে অচেতনে প্রবেশ করার প্রয়াসই হলো অভ্যাস। যাঁরা সারা জীবন ধরে বৈরাগ্য আর অভ্যাসের সাধনা করে যান তাঁরাই মৃত্যুর সময় সচেতন অবস্থায় থাকতে পারবেন। তাদের হুঁশ এবং জ্ঞান দুটোই স্বাভাবিক থাকবে। একদিকে জন্ম, অন্যদিকে মৃত্যু, তার মাঝখানে জীবন। এই তিনটে ঘটনাই অতি গুরুত্বপূর্ণ। জন্ম হলো অতীত, মৃত্যু হলো ভবিষ্যৎ, আর বর্তমান হলো জীবন। কিন্তু প্রকৃতপক্ষে এই তিনটি বিষয়েই আমরা অজ্ঞ। প্রথম ঘটনা ঘটে গেছে, দ্বিতীয় ঘটনা ভবিষ্যতে ঘটবে, কিন্তু তৃতীয় ঘটনা ঘটেই চলেছে। শরীর ছিল, শরীর আছে, কিন্তু বিনষ্ট হয়ে যাবে। কিন্তু আত্মা অবিনশ্বর, তার মৃত্যুও নেই, বিনাশও নেই। এই পর্যন্ত বলে থামলেন শঙ্কর ভারতীজি। বিষয়টা খুব জটিল হলেও গভীর মনোযোগ দিয়েই শুনছিলাম আমরা। এবার তিনি জানতে চাইলেন আমরা কি কাজে, কোথা থেকে এসেছি। মহারাজ জানালেন ইয়ুৎসুং লামা তিব্বত থেকে এসেছেন। আমরা তার দর্শন লাভ করতে এসেছি। ইয়ুৎসুং লামা? প্রায় চমকেই উঠলেন শঙ্কর ভারতীজি। আমরা জানতে চাইলাম তিনি কি চেনেন ইয়ুৎসুং লামাকে? এক অনির্বচনীয় উজ্জ্বলতা ফুটে উঠল তার চোখে মুখে। বললেন, চিনি, অবশ্যই চিনি, বিলক্ষণ চিনি, খুব ভালোভাবে চিনি। এবার
হতভম্ব হবার পালা আমাদের। জানতে চাইলাম কিভাবে তাদের পরিচয়, কত বছর আগে। ভারতীজি বললেন, সে অনেক কথা, শোনার কি ধৈর্য থাকবে তোমাদের? আমরা বললাম, আপনি বিস্তারিতভাবে বলুন স্বামীজি, আমরা খুবই আগ্রহী শোনবার জন্য। পূবের আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে, লোকজনেরও আনাগোনা শুরু হয়ে গেছে। ওদিকে শবদাহের কাজ চলছে। ইতিমধ্যে আরও দুটি মৃতদেহ সৎকারের জন্য এসে গেছে। বুড়ো বাবার জোয়ান ছেলের দেহ প্রায় ছাই হয়ে গেছে। বুড়ো বাবা নিজের পাথরের মতো চোখ দুটো দিয়ে সেই ছাইয়ের দিকে তাকিয়ে আছে। শঙ্কর ভারতীজি বললেন, চলো তোমরা আমার সাথে। একটু ওপরেই পাশের গলিতে আমার কুঠিয়া, সেখানে বসে বসেই শুনবে ইয়ুৎসুং লামার উপাখ্যান। উঠে পড়লাম আমরা তার সাথে, হাঁটতে লাগলাম পেছনে পেছনে। গলিতে ঢোকার ঠিক আগেই বড় রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকানে মাটির ভাঁড়ে চা খেয়ে নিলাম আমরা। গলিপথে মিনিট চারেক হাঁটতেই আমরা পৌঁছে গেলাম শঙ্কর ভারতীজির কুঠিয়ায়। পাশাপাশি দুটো ছোট ছোট ঘর, একটাতে থাকেন তিনি। মেঝেতে ফরাস পাতা, তার ওপরেই বিছানা পাতা, সামান্য আসবাবপত্র, বই প্রচুর। মাটিতে বসে লেখাপড়া করার মতো একটা সুন্দর কাজ করা কাঠের জলচৌকি। অন্যটা তার জপের বা সাধনার ঘর। সেই ঘরে ঢুকেই বুঝলাম শঙ্কর ভারতীজি একজন তন্ত্র সাধক। এলোকেশী শ্মশানকালীর এক রুদ্রমূর্তি ফুলে ফুলে সাজানো, সামনে আসন পাতা, দুপাশে অনেক পুজোর উপকরণ, এক পাশে কিছু পুঁথি লাল কাপড়ে বাঁধা। আভূমি প্রণাম করলাম আমরা। এরপরে তার নিজের ঘরে নিয়ে গিয়ে আমাদের বসালেন শঙ্কর ভারতীজি। ফরাসের ওপর একদিকে একটা তিব্বতী কারুকার্য করা যথেষ্ট দামি মাদুর পাতা, তার উপরেই বসলাম আমরা। দেওয়ালের গায়ে তিনজন অতি প্রাচীন অস্থিচর্মসার যোগী পুরুষের বড় বড় ছবি। এক পাশে পাহাড়ের ওপর এক অতি রমণীয় বৌদ্ধ মঠের ছবি, বেশ দুর্গের মতো দেখতে। ঘরের মধ্যে ধূপধুনোর মিষ্টি গন্ধ। ছোট্ট ঘর, কিন্তু অতি পরিচ্ছন্ন, নিখুঁতভাবে সাজানো। বলতে শুরু করলেন শঙ্কর ভারতীজি, জানি না ইয়ুৎসুং লামার সন্ধান তোমরা কিভাবে পেলে, আর তিনিই বা তোমাদের দর্শন দিতে রাজি হলেন কেন? তাকে আমি চিনি 1960 সাল থেকে। তখন আমার বয়স সদ্য 40 পার হয়েছে। তার কাছাকাছি পুরো 4টে মাস কাটিয়েছিলাম। খুবই স্নেহ করতেন আমাকে। মাঝে মাঝে আসতেন কাশিতে, সারনাথে। প্রায় রোজই সন্ধ্যার আগে আগে যেতাম তার কাছে। ফিরতে অনেক রাত হয়ে যেত। তিব্বতের সিয়াং মঠেই বেশিরভাগ সময় থাকতেন তিনি। জ্ঞানগঞ্জ, হেমিস, তাওয়াং সহ ভারতের বিভিন্ন মঠে গিয়েও থাকতেন বিভিন্ন সময়ে। কয়েকবার তার ভ্রমণ সাথী হবার সৌভাগ্যও আমার হয়েছে। এরপর তিনি বেশ কিছু বছরের জন্য অরুণাচলের তাওয়াং মাঠে চলে যান। তোমরা কেউ তাওয়াং মঠ দেখেছো কি? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে এসো। তাওয়াং মঠ একটা অন্য জগৎ।